নজর এবার হারোয়ার দিকে। বাংলার বাড়ির টাকা হাতানোর অভিযোগ উঠে আসছে। নাম ফোন নাম্বারের ভুলে এক পরিবার বিপাকে পড়েছে। হাওড়ার গোপালপুরে সেই পরিবার রীতিমতো আতঙ্কিত। বাংলার বাড়ির টাকা তো রাজ্য সরকার দিয়ে দিয়েছে, কিন্তু নাম ফোন নাম্বারের ভুলে উপভোক্তার কাছে টাকা ঢোকেনি, তার অ্যাকাউন্টে টাকা পৌঁছয়নি, তাই অন্য কেউ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ। আর বাড়ি তৈরি হয়নি 1,20,000 টাকা রাজ্য সরকার দেওয়ার পরেও, আর বাড়ি তৈরি না হওয়ায় টাকা ফেরত চেয়ে প্রশাসনের নোটিশ এবার, আর 1,20,000 টাকা ফেরানোর নোটিশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। কিন্তু টাকা ঢোকেনি, ফেরাবেন কিভাবে প্রশ্ন পরিবারের। পঞ্চায়েত ও বিডিওর কাছে সাহায্যের আবেদন। দুয়ারি সরকারের কাছে আমরা আবেদন করেছি, চেক করতে এসছে, চেক করতে এসে সব দেখে শুনে গেল, ঠিক আছে, কিন্তু ঘর পাননি। না, ঘর পাইনি, মোটেই ঘর পাইনি, কোনো কিছুই না, পাইনি, টাকা পাইনি। আমার মেসেজ এসছে, এইবারে নোটিশ এসছে আমার ছেলের ফোনে, বলছে কি যে এই টাকা ফেরত দিতে হবে 1,20,000। আমরা ব্যাংকে গিয়েছি, বললো যে ব্যাংকে গিয়ে ওই বইটা আপডেট করেন, তাই বই আপডেট করেছি, কোনো কিছুই না। কিন্তু আপনার বাড়ি নোটিশ এসছে? হ্যাঁ, নোটিশ এসছে। ফোন নাম্বারের গন্ডগোলের জন্য এটা ঘটেছে। তাজমিরা বিবি যিনি ঘর পেয়েছেন অরিজিনালি তার সে নাম ছিল, ঘরও পেয়েছে, এনার নামে কোনো ঘর নেই। অথচ যে ঘর পেয়েছে সে প্রথম কিস্তির টাকা দিয়ে একটা ফেজ ঘর করেছে, সেকেন্ড কিস্তির টাকাটা কাজে লাগায়নি, তার জন্য নোটিশটা পাঠিয়েছিল অফিসিয়ালভাবে। কিন্তু সেটা তাজমিরা বিবি, একটা তাজমিরা বিবির পরিবর্তে অন্য তাজমিরা বিবির বাড়িতে চলে গেছে। ওনারা অফিসে এসেছিলেন, আমরা অফিসিয়ালভাবে বলে দিয়েছিলাম যে নোটিশটা রিটার্ন করতে, কিন্তু ওনারা রিটার্ন না করে অন্য কোনো একটা চক্রান্ত করার জন্য এগুলো করছে। এটা সম্পূর্ণ অবৈধভাবে করছে, এ নিয়ে কোনো অসুবিধার জায়গা নেই। চলুন এবার নবদ্বীপের দিকে একটু নজর রাখি। তার কারণ শতাধিক ভোটারের এক বাবা, হ্যাঁ, বাবার জায়গায় ভোটার লিস্টে ধর্মগুরুর নাম রয়েছে। 100-রও বেশি ভোটার কার্ডে এই ঘটনাই ঘটেছে। ঠিক কি ঘটেছে, আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে রঞ্জিত, রয়েছে আমার সঙ্গে। রঞ্জিত, দেখো, ইসকন এলাকায় যে সমস্ত বুথ রয়েছে, বিশেষ করে নবদ্বীপ বিধানসভা এলাকা 13 নম্বর বুথ, সেখানে দেখা গেছে যে 2002 সালের যে তালিকা রয়েছে, সেখানে একই ব্যক্তি, একাধিক ব্যক্তির যে পিতৃ পরিচয় রয়েছে, একই নাম রয়েছে, এবং নতুন যে 2025 সালের লাস্ট শেষ তালিকা, সেখানে একই দেখা গেছে। যদিও এই বিষয়ে ইআরও নবদ্বীপ তার যেটা বক্তব্য, নির্বাচন কমিশনের নিয়ম মেনেই এগুলো করা হয়েছে। তবে যারা দীক্ষা নিয়েছে, তাদের দীক্ষান্তে তাদের যে পিতৃ পরিচয় সেটাই তারা দিয়েছে। এই নিয়ে কিন্তু নির্বাচন কমিশন নির্দিষ্ট গাইডলাইন রয়েছে বলে এমনটা জানাচ্ছেন। তবে ইসকন কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো মুখ খুলতে চায়নি। ইসকনকে কেন্দ্র করে যে সমস্ত আবাসিক রয়েছে বা পার্শ্ববর্তী এলাকায় যে সমস্ত শিষ্য রয়েছে, তাদের অনেকেরই পিতৃ পরিচয় একই নাম রয়েছে, যা নিয়ে একটা শোরগোল করলেও ইসকন কর্তৃপক্ষ কোনো মুখ খুলতে চায়নি। তবে ইআরও নবদ্বীপ তার যেটা বক্তব্য, নির্বাচন কমিশনের গাইডলাইন মেনেই করা হয়েছে, বিষয়টি আরো গুরুত্ব দিয়ে রাখা হবে। বেশ। পতাকার সামনে শিশু আছে না প্রচুর, হ্যাঁ, ওখান থেকে ওরা করছে, মন্দির থেকে সবারই দেখলাম স্বামীর নাম বা পিতার নাম পতাকার সামনে নাম দিয়েছে, কিন্তু ওরা ভোটার লিস্ট আর ওরা এসআইআরও ইয়ে নিচ্ছে, কাগজ নিচ্ছে ওনার কাছে, যারা যারা অনেকেরই পিতার নাম ওই হ্যাঁ আছে। পতাকার সামনে শিশু আছে না প্রচুর, হ্যাঁ, ওখান থেকে ওরা করছে, মন্দির থেকে সবারই দেখলাম স্বামীর নাম। শুনুন, আমাকে অ্যালাউ নাই এরকম, আমাকে বলে আমাদের রমেশ বাবু আছে, উনি সব মিডিয়াতে সব দেখেন, আমি ডিটেলস বলতে পারবো। বেশিরভাগ মানুষ যারা ইসকনের ওখানে দীক্ষিত আছেন, তারা মানে পিতার পরিবর্তে দীক্ষা নেওয়ার পর তারা গুরু পিতার নাম ব্যবহার করেন। তো এক্ষেত্রে এরকম কেস হয়েছে, গুরু পিতার নাম, যারা যারা ওই গুরুর কাছে দীক্ষা নিয়েছেন তারা ওই গুরু পিতার নাম ব্যবহার করেছেন। এটা তৎকালীন সময় একটা অর্ডার ছিল প্রবাবলি। তো এর ক্ষেত্রে আমরা কিন্তু কনসার্ন এইআরওকে সতর্ক করে দিয়েছি এবং কনসার্ন বিএলওকেও বলে দিয়েছি, এর ব্যাপারে কোনো ভীতি বা অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমরা আমাদের ইসিআইয়ের যা গাইডলাইন আছে অ্যাজ পার এসওপি, আমরা সেইভাবেই সেটা ম্যাচ করিয়ে নতুন
আর আইনের ছাত্রীর মৃত্যুর ঘটনা আর তাতে একের পর এক রহস্য দানা বেঁধেছে কাকদ্বীপের প্রতাপাদিত্য এলাকা। আর সেখানে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। চেম্বারে ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার। আইনজীবীর কাছে পড়তে যেতে নেই ছাত্রী, আর সেখান থেকেই ঝুলন্ত দেহ উদ্ধার হলো। এখনো পর্যন্ত কি আপডেট পাওয়া যাচ্ছে? বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? কারণ এই টিচারের কাছেই পড়তে যেতে নেই ছাত্রী এবং সেখান থেকেই ঝুলন্ত দেহ উদ্ধার। একাধিক প্রশ্ন উঠে আসছে, তদন্তে কি উঠে আসছে? হ্যাঁ দেখো, আমরা এই মুহূর্তে পরিবার সূত্রে যেটা জানতে পাচ্ছি যে এই ল ছাত্রী তিনি 1 বছর ধরে ওই আইনজীবীর কাছে কিন্তু তিনি যেতেন এবং ল নিয়ে তিনি পড়বেন এমনটাই তার চিন্তা ভাবনা ছিল এবং সেই কারণেই তিনি আগে থেকে ল পড়তে গেলে যে পরীক্ষা বসতে হয় সেই পরীক্ষা প্রস্তুতির জন্য তিনি 1 বছর ধরে কিন্তু তার কাছে পড়াশোনা করছিলেন এবং প্র্যাকটিস করছিলেন, যেটা পরিষ্কার পরিবার তরফ থেকেই বলা হচ্ছে। কয়েকদিন আগে তিনি ল কলেজে কিন্তু একটি বেসরকারি ল কলেজে তিনি কিন্তু ভর্তি হয়েছিলেন এবং গতকাল যেটা দেখা গেল যে হঠাৎ করেই বিকাল বেলা যেটা তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় একেবারে ওই লয়ারের যে চেম্বার রয়েছে সেই চেম্বারের ভেতর থেকে। একেবারে পরিবার সূত্রে যেটা আরো অভিযোগ করা হচ্ছে যে ওই সময় যে সিসিটিভি ফুটেজ সেই সিসিটিভি ফুটেজ কিন্তু ডিলিট করা হয়েছে, এমনটাই কিন্তু পরিবার সূত্রে দাবি করা হচ্ছে। এবং এই মুহূর্তে কিন্তু কাকদ্বীপ হাসপাতাল মর্গে ছাত্রীর দেহ ময়নাতদন্ত চলছে, তারপরে অনেকটাই পরিষ্কার হবে স্বাভাবিক। এবং তার পাশাপাশি আরো একটা উল্লেখযোগ্য বিষয়, একটা চিঠি যে চিঠিটা সামনে এসছে একেবারে সেই চিঠিতে পরিষ্কার উল্লেখ করা হচ্ছে যে একটা প্রেমের চিঠি, যে কি কোথায় গিয়েছে, কি করেছে না করেছে একেবারে তথ্য কিন্তু তোলা হয়েছে। এবং সে আগামী দিনে এই আইনজীবীর সঙ্গে বিয়ে মানে করবে এবং সংসার করবে, এমনটাই কিন্তু সেই চিঠির মারফত উঠে আসছে। একেবারে স্বাভাবিকভাবে বলা যায় যে আইনজীবীর সঙ্গে একটা প্রেমের সম্পর্ক ছিল এবং সেই টানাপোড়েন চলছিল, তার মধ্যে এই ঘটনা। একেবারে এই নিয়ে কিন্তু কাকদ্বীপ থানার পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। এবং সেই আইনজীবীর কোনো খোঁজ খবর পাওয়া গেছে এখনো অবধি? দেখো, আইনজীবীর কোনো খোঁজ খবর কিন্তু এই মুহূর্তে কোনোভাবেই পাওয়া যায়নি। তাকে গতকাল তাকে কাকদ্বীপ আদালতে দেখা গিয়েছিল, কিন্তু তারপর গতকাল বিকাল থেকে তার কিন্তু কোনো হদিশ এখনো কিন্তু পাওয়া যায়নি। তবে কাকদ্বীপ থানার পুলিশ তার খোঁজ চালাচ্ছে। বেশ, সোনিয়া। রুমে আমার মেয়ে ঝুলন্ত অবস্থায়, এটাই দেখেছি। আর সিসিটিভি ফুটেজটা আমি দেখতে পাইনি। ঘরে সবে খেয়ে দিয়ে বসছি, 4:10 আমাকে লোক ফোন করলো যেখানে আসো, খুব এমার্জেন্সি আছে। তাকে জিজ্ঞেস করলাম কি কারণ বলো, সে বলে এখানে এলে দেখতে হবে। আপনারা কি আইনজীবীকে সন্দেহ করছেন? হ্যাঁ হ্যাঁ। দিদি হচ্ছে ল নিয়ে পড়ছে, ওখানে একটা উকিলের কাছে মনোহর আলম যার নাম, তার কাছে দিদি ওখানে প্রায় দিন যায়। সকাল 7:30 নাগাদ যায়, আবার বিকাল 6:30 নাগাদ ফিরে আসে। এই বছরের জানুয়ারি মাস থেকে প্র্যাকটিস করছে। আইনজীবীর সাথে কিছু হয়েছিল কি না হয়েছিল আমরা কিছুই জানি না, কিন্তু আমরা কিছু চিঠি পেয়েছি ঘর থেকে, সেটাই আমরা এখন দেখছি। আমরা ওনার প্রতি কেস করতে চাই। চিঠিতে লেখা আছে যে অনেক গোপন কথা লেখা আছে, যে ওখানে আইনজীবীর নাম লেখা আছে। দেগঙ্গায় খাল চুরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, সরকারি খাল দখল হয়ে যাচ্ছে একেবারে দিনে দুপুরে। মাটি ফেলে ভরাট করা হচ্ছে খাল, আর পরে সেই জমি বিক্রির ছক করা হচ্ছে। এরই প্রতিবাদে রাস্তা অবরোধ করেন কৃষকরা। অভিযোগের আঙুল স্থানীয় পঞ্চায়েত সদস্য এবং জমি মাফিয়ার দিকে, কিন্তু মানতে নারাজ পঞ্চায়েত সদস্য। এটা সেচ খাল, জল নিকাশির বড় ভরসা। সেই খালি মাটি ফেলে ভরাট করা হচ্ছে। সকলে মিলে লড়াই করছি, করব। এরই প্রতিবাদে বুধবার বিক্ষোভ। উত্তর 24 পরগনার দেগঙ্গা, এখানেই চাঁপাতলা গ্রাম পঞ্চায়েতের কেয়াডাঙ্গা। গা ঘেঁষে বয়ে গিয়েছে সেচ দফতরের খাল। 100 বছরেরও বেশি পুরনো। খালের দুপাশে বিঘার পর বিঘা চাষের জমি। এই সেচ খাল কৃষকদের বড় ভরসা। এমন একটি খালেই নজর পড়েছে চাঁপাডাঙ্গা পঞ্চায়েতের তৃণমূল সদস্য মোহাম্মদ হাসানুজ্জামান এবং জমি মাফিয়ার। দিনে দুপুরে মাটি ফেলে ভরাট করা হচ্ছে খাল, তারপর সেই জমি বিক্রির ছক। এরই প্রতিবাদে পথে নামেন কৃষকরা, রাস্তা অবরোধ করেন। আমরা চাঁপাতলার মানুষ, চাষি মানুষ, চাষ করে খাই। এই জল নিকাশি ব্যবস্থা যদি বন্ধ করে দেয় কোনো দালাল বা কোনো মাফিয়া, তার জন্য আমরা ক্ষতিগ্রস্ত হয়ে পড়ব। ঘটনা হচ্ছে এখন এইটাকে যদি আটকে দেওয়া হয়
তাহলে গ্রামের মানুষ বুড়বে। আটকে দিচ্ছে এই জমির মালিক, এরা হচ্ছে মানে বর্তমান মেম্বার হাসানুজ্জামান, ওনার চাচা রফিকুল ইসলাম। হ্যাঁ, ওরা নিকাশি নালার ওরা বন্ধ করে এখানে ওরা কি করবে। ওখানে মাটি আজ থেকে 4 বছর আগে ওখানে মাটি ওখানে জমানো আছে, যার মাটি সে ওই মাটিটা মানে সমান করা হচ্ছে। আর বিশেষ করে মেম্বার বা কিছু কিছু আছে লোকের কাছে মানে কালি লাগানোর একটা চক্র। আপনি গিয়ে সঙ্গে গিয়ে দেখে আছে, কেউ যদি মিথ্যে কথা বলে না সেটাকে কিছু করার নেই। না, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই জলা জমি ভরাটের একদম সম্পূর্ণ বিরোধী, এবং যদি কেউ এরকম করে থাকে নিশ্চয়ই আমরা দলীয়ভাবে এবং প্রশাসনিকভাবে সেটা তদন্ত করে দেখব, তা সেটা আমরা পঞ্চায়েত থেকে আমরা ব্যবস্থা নেব। দেগঙ্গা থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। 12 বছর প্রায় 1 যুগ পর বাড়ি ফিরে পাওয়া গেল। বাড়ি জবরদখল করেছিল ভাড়াটিয়া, আদালতের নির্দেশে বাড়ি ফিরে পেলেন মালিক। ধূপগুড়ির বিবেকানন্দ পাড়ার ঘটনা, নিজের বাড়ি ফিরে পেয়ে স্বস্তিতে মধুসূদন চক্রবর্তী। থাকতে দিয়েছিলাম 6 মাস থাকবে বলে ঢুকেছিল, 6 মাস পরে আমি আমার ব্যবস্থা করে ছেড়ে দেবো, থাকা তাই ঢুকবে। তারপরে আর ছাড়ে না, কত লোকজন না পিটিং দিছে ছাড়ে না, পরে আমি আইনের সাহায্য নিলাম, পরে ও আইনে গেছে। কথা বললেন, কি বললো? কি আর বলবে, বলার কি আছে। আজকে সেই কোর্টের রায় হচ্ছে, কয়েকদিন আগেও হয়েছে। আপনারা জয়ী হয়েছেন 6 মাস আগে, 6 মাস বাড়ি ছাড়েনি। 2003 সাল 16 মার্চ দীর্ঘমেয়াদে আমরা ভাড়া আছি। 400 টাকা মাস লাইট সহ করে ভাড়া ছিল, ঠিক আছে। উনি নিজের স্বার্থে জানে আমাকে ভাড়া দেয়, তখন 22 বছর ভালো ছিল, আজকে 22 বছর কাটা হয়ে গেছে। কেন? আপনার আমার কোনো ভুল থাকে আপনি যা বলবেন মেনে নিতে রাজি আছি। কোর্টে যে মামলা হয়েছে সে তো কাগজ আছে তো আমার কাছে। কোর্টের মামলা তো এনাদের কাছেও আছে, তো এনারা তো স্টে মানে আজকে বাড়ি খালি করার নোটিশ তো লাগিয়ে দিয়েছে। আপনার যে স্টে করবেন সেই নোটিশটা কোথায় আপনার কাছে? দেখি দেখতো আমার কাছে নোটিশ না আসলে আমার কাছে কাগজ না, আমি জানবো। আপনার কাছে না থাকলে আপনার আমার কাছে আমরা অলরেডি কোর্টে মামলা